গুলশানে চাঁদাবাজি ঘটনায় নতুন মোড়, গ্রেফতারের আগে আসিফের নাম জড়িয়ে অপুর ভিডিও বার্তা ভাইরাল। বিএনপি নেতার বিরুদ্ধে জোর করে বক্তব্য আদায়ের অভিযোগ স্ত্রীর। ইশরাক ভাইয়ের লোকজনই তাকে তুলে নিয়ে গেছে। ইশরাক ভাই ডিবি পুলিশের কাছে নিউজ দিয়ে ওদেরকে ধরে গেছে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে চাঁদাবাজিতে নাম জড়ানোর দাবি উপদেষ্টা আসিফের। ওয়েস্টিনের সামনের সিসিটিভি ছবি তদন্ত করে সত্য প্রকাশের আহ্বান সালাউদ্দিনের। এর সাথে যে আমার সংশ্লিষ্টতার যেই কথা বলা হচ্ছে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমাকে বলে দাবি করা হয়, এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য? ওয়েস্টার্ন হোটেলে কোনো উপদেষ্টা সেরকম সেই সময়ে উপস্থিত ছিলেন কিনা সেটাও রেকর্ড ফুটেজ সেই সিসিটিভির মধ্যে পাওয়া যেতে পারে। তদন্তের স্বার্থে প্রকাশ করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা। ভোটের সময় পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনে ইসিতে ৩১৮টি আবেদন। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে কমিশন। আওয়ামী আমলে আড়ি পাতা যন্ত্র আর মরণাস্ত্র কেনার উদ্দেশ্য অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন। 10 কমিশনের ৩৬৭টি সুপারিশের ৩৭টি বাস্তবায়ন করেছে সরকার। ৬০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জয়ের বিরুদ্ধে মামলা। যুক্তরাষ্ট্রে 2টি বাড়ির খোঁজ, 2-1 মাসে আইনে পরিণত হবে দুদক সংস্কার প্রস্তাব, জানালেন উপদেষ্টা। এবং হরিলুটের পর সিলেটে পাথর উদ্ধারে ট্রাকে ট্রাকে তল্লাশি। আবারও ফেলা হচ্ছে পর্যটন এলাকায়। জড়িত থাকায় চেয়ারম্যান গ্রেফতার, দোষীদের তালিকা চাইলেন হাইকোর্ট। গুলশানে চাঁদাবাজির ঘটনায় নতুন মোড় নিয়েছে। অন্যতম অভিযুক্ত জানে আলম অপুর গ্রেফতারের আগে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে তিনি চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদকে জড়িয়ে বক্তব্য দিয়েছেন। তবে অপুর স্ত্রীর দাবি জোর করে সেই ভিডিও ধারণ করতে বাধ্য করেছেন এক বিএনপি নেতা। উপদেষ্টা আসিফ বলছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তার নাম জড়ানো হয়েছে। এদিকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেছেন অপুর স্ত্রীকে চাপ দিয়ে ভিন্ন বক্তব্য নেওয়া হতে পারে। ওয়েস্টিনের সামনের সিসিটিভি ছবি তদন্ত করে সত্য প্রকাশের আহ্বান তার। গুলশানে চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার হওয়ার আগে জানে আলম অপুর একটি ভিডিও বার্তায় ভিন্ন মাত্রা পেয়েছে ঘটনাটি, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয় সম্প্রতি। ৩৫ মিনিটের ওই ভিডিওতে তিনি দাবি করেন চাঁদাবাজির ঘটনায় জড়িত ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই যে আমাদের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভাই সেদিন যে সিএফ মোটো বাইকটা নিয়ে আসছে, এই রাত্রেবেলা বাইক রাইডিং করতে এসে গুলশানে আসছে। তবে ঘটনার মোড় ঘুরে যায় বৃহস্পতিবার অপুর স্ত্রী আনিসার বক্তব্যে। শাহবাগে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন অপু গ্রেফতারের আগের রাতে তাকে তুলে নেন বিএনপির এক নেতা। জোরপূর্বক রেকর্ড করা হয় ভিডিওটি। ইশরাক ভাইয়ের লোকজনই তাকে তুলে নিয়ে গেছে। ইশরাক ভাইয়ের বাসায় ছিল এবং ইশরাক ভাই ডিবি পুলিশের কাছে নিউজ দিয়ে ওদেরকে ধরে। এই ঘটনায় সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ওই ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই জানিয়ে বলেন এই অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এর সাথে যে আমার সংশ্লিষ্টতার যেই কথা বলা হচ্ছে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এরকম অনেক কিছু আপনারাও ইতিপূর্বে দেখেছেন। সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমাকে বলে দাবি করা হয়, এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য? অপর স্ত্রী ভিন্ন উদ্দেশ্যে বিএনপির এক নেতাকে জড়াচ্ছেন বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কোনো না কোনো কর্নার থেকে তাকে চাপ প্রয়োগ করে এটা বলানো হচ্ছে বলে মনে হতে পারে। ওয়েস্টার্ন হোটেলে কোনো উপদেষ্টা সেরকম সেই সময়ে উপস্থিত ছিলেন কিনা সেটাও রেকর্ড ফুটেজ সেই সিসিটিভির মধ্যে পাওয়া যেতে পারে। তদন্তের স্বার্থে প্রকাশ করতে হবে। সরকারের স্বার্থেই চাঁদাবাজির ঘটনায় অধিকতর তদন্ত হওয়া উচিত বলেও মন্তব্য বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতার। বিস্তারিত তদন্ত। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। আগামী সপ্তাহে নির্বাচন রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। বিকেলে কমিশনের নিয়মিত বৈঠক শেষে গণমাধ্যমে একথা বলেছেন তিনি। জানিয়েছেন ভোটের সময় পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য ৩১৮টি আবেদন এরই মধ্যে জমা পড়েছে আর প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ চলছে বলেও এ সময় তিনি জানিয়েছেন। নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে
জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সে অনুযায়ী চিঠিও দেয়া হয় নির্বাচন কমিশনকে, আর কমিশন জানায় আগামী ডিসেম্বরের প্রথম দিকেই ঘোষণা করা হবে তফসিল। এরপর থেকেই সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন। নির্বাচনকে কেন্দ্র করে চলছে পাল্টাপাল্টি কথার লড়াই, কখনো পিয়ার আবার কখনো নির্বাচনের তারিখ। নানা বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরছে স্বৈরাচার বিরোধী রাজনৈতিক দলগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এবার রোডম্যাপের ঘোষণার সময় জানালো নির্বাচন কমিশন। বৃহস্পতিবার বিকেলে কমিশনের নিয়মিত বৈঠকের পর ব্রিফিংয়ে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আগামী সপ্তাহেই দেয়া হবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ। আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোডম্যাপটা দিতে পারবো। সুদীজনের সঙ্গে সংলাপ, আপনাদের সাথে সংলাপ ইত্যাদি, যেটা আইনবিধি সংশোধনের সম্পর্কে যাবতীয় তথ্যগুলো আপনাদের ওখানে দেওয়া হবে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ চলছে জানিয়ে ইসি সচিব আরও জানান, ভোটের সময় পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য ৩১৮টি আবেদন জমা পড়েছে। যারা পর্যবেক্ষক হিসেবে আবেদন করেছেন ৩১৮টা আবেদন পেয়েছে, এটা পর্যালোচনা চলছে। আর ২২টা যে রাজনৈতিক দলের নিবন্ধন যেটা হয়েছে, যে প্রাথমিকভাবে তাদেরটা ফিল্ডে পাঠাবো আমরা, আউট অফ কান্ট্রি ভোটিং। এটা আমার মনে হয় যে আমরা আরও একটু আজকে কিছু আলোচনা হয়েছে যে পদ্ধতিটা, প্রসেসটা কি হবে। এদিন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় পার্টির নেতারা। পরে জাপা মহাসচিব বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের উপর আস্থা আছে, তবে বর্তমান সরকারকে নিরপেক্ষ মনে করেন না তারা। সরকারকে আমরা পুরোপুরি নিরপেক্ষ মনে করি না, তবে নির্বাচন কমিশনকে আমরা নিরপেক্ষ দেখতে চাই। আমরা নিরপেক্ষ এবং অ্যাকাউন্টেবল থাকবে। সকল নিবন্ধিত দলকে নির্বাচন কমিশন ডাকবে, কথা বলবে। আমাদের আস্থা আছে বর্তমান নির্বাচন কমিশন সুষ্ঠু ভোটের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন জাপা মহাসচিব। নির্বাচনে অযোগ্য ঘোষণার মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী সরকারের আড়ি পাতা যন্ত্র ক্রয় আর পুলিশের জন্য মারণাস্ত্র কেনার উদ্দেশ্য ও প্রক্রিয়া অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠকের পর বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংবিধান সংস্কার কমিশন ব্যতীত বাকি 10টি সংস্কার কমিশনের মোট ৩৬৭টি সুপারিশের মধ্যে ৩৭টি ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। এছাড়াও মালয়েশিয়া সফর সফল ও ফলপ্রসূ হয়েছে বলে এ সময় উল্লেখ করেন তিনি। রাতে মালয়েশিয়া সফর থেকে ফিরে সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ৩৮তম বৈঠকে মূল আলোচনায় ছিল অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশনের অগ্রগতির বিষয়টি। বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস সচিব জানান, সংবিধান সংস্কার কমিশন ছাড়া বাকি 10টি কমিশনের বাস্তবায়নযোগ্য আরও 246টি নতুন সুপারিশ যুক্ত হয়েছে। মোট ৩৬৭টি সুপারিশের মধ্যে বাস্তবায়ন হয়েছে ৩৭টি। ৩৬৭টি যে সুপারিশ যেটা বাস্তবায়নাধীন আছে বা তার মধ্যে ৩৭টা বাস্তবায়িত হয়েছে, এগুলো অনেকগুলোই আমাদের এলডিসি যে গ্র্যাজুয়েশন, আমরা 2026 সালে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে এই সুপারিশগুলো কাজে লাগবে। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী 24 জুলাই আগস্টে ব্যবহৃত পুলিশের অস্ত্রের মধ্যে বেশিরভাগই ছিল মারণাস্ত্র। 2022-23 সাল থেকে কি উদ্দেশ্যে এবং কোন প্রক্রিয়ায় এত বেশি মারণাস্ত্র কেনা হয়েছিল তা তদন্ত করতে কমিটি গঠন করতে যাচ্ছে সরকার। এছাড়া ইসরায়েল থেকে কেনা আড়িপাতা যন্ত্র ক্রয়ের ব্যাপারেও ইতোমধ্যে কমিটি গঠন করা হয়েছে। পুলিশের জন্য কিভাবে মারণাস্ত্র কেনা হয়েছিল সেটা নিয়েও ইনভেস্টিগেশন হচ্ছে, কিভাবে এই মারণাস্ত্র প্রকিউরমেন্ট করা হয় এবং কিভাবে এটা ইউজ হয়। এদিকে মালয়েশিয়া সফরকে সফল ও ফলপ্রসূ বলে দাবি করেন প্রেস সচিব। জানান, বাংলাদেশের শ্রমিকরা পাবে স্থানীয়দের মতো সমান সামাজিক সুবিধা। মালয়েশিয়া নিয়ে আমরা বলতে পারি আমাদের একটা খুবই ফ্রুটফুল একটা ট্যুর হয়েছে। মালয়েশিয়ান যে ওয়ার্কাররা যে বেনিফিটগুলো পান, সোশ্যাল বেনিফিট বা যে সোশ্যাল প্রোটেকশন পান, ঠিক সেই ধরনের বেনিফিট তারা এখন থেকে এনজয় করবেন। হালাল ইকোসিস্টেমের $3 ট্রিলিয়ন আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে দেশে হালাল ইকোনমিক জোন তৈরিতে মালয়েশিয়ার কাছে সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান প্রেস সচিব। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। সজীব অজের জয়। যুক্তরাষ্ট্রে 2টি বাড়িসহ 60 কোটি টাকারও বেশি অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক। একই সঙ্গে 57 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে দুদক।
ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে পূর্বাঞ্চলে পোলার জালিয়াতির অভিযোগে দুদকের মামলার বিচার কাজ এরই মধ্যে শুরু হয়েছে। এছাড়া বিদেশে $300 মিলিয়ন পাচার, সিআরআই এর নামে অর্থ লুটের অভিযোগ সহ জয়ের একাধিক দুর্নীতির অনুসন্ধান করছে সংস্থাটি। মার্কিন যুক্তরাষ্ট্রে দুটি বাড়ির তথ্য পাওয়া গেছে অনুসন্ধানকালে। সেই দুটি বাড়ি মূল্য হচ্ছে 54,04,32,258 টাকা। এ ঘটনায় জয়ের বিরুদ্ধে 60 কোটি টাকার অবৈধ সম্পদ এবং 57 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। 60,14,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং 57,50,00,000 টাকারও বেশি মূল্যের অর্থ সন্দেহজনক লেনদেন করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেনের 22 কোটি টাকার অবৈধ সম্পদ মেলায় তার বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। মুন্নি সাহা এবং তার স্বামী জনাব মোহাম্মদ কবির হোসেনের প্রতি দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(1) ধারায় সম্পদ বিবরণী আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 2019 সালে ভুয়া টিকিট বুকিং এবং তা বাতিল করে 4টি কোম্পানি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছ থেকে 100 কোটি টাকা হাতিয়ে আনার অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। প্রকাশ্যে হরিলুটের পর সিলেটে পাথর উদ্ধারে তোড়জোড় শুরু করেছে প্রশাসন। ভোলাগঞ্জ কোম্পানিগঞ্জ সড়কে শত শত ট্রাক আটকে তল্লাশি চালাচ্ছে যৌথ বাহিনী। উদ্ধারের পর পাথরগুলো আবারও ফেলা হচ্ছে পর্যটন এলাকায়। চুরিকাণ্ডে গ্রেফতার করা হয়েছে পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলমকে। এদিকে পাথর লুটপাটের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছে পরিবেশবাদী সংগঠন। সিলেটের দর্শনীয় স্থানগুলোর মধ্যে ভ্রমণ পিপাসুদের পছন্দের শীর্ষে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র। প্রশাসনের নাকের ডগায় 1 বছরে ভয়াবহ লুটপাটে মরুভূমিতে পরিণত হয়েছে সাদা পাথর পর্যটন কেন্দ্র। পাথর লুটপাটের খবর বিভিন্ন গণমাধ্যমে ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসে প্রশাসন। এরই অংশ হিসেবে লুট হওয়া পাথর উদ্ধার এবং সরিয়ে নিয়ে ঠেকাতে প্রশাসনের সিদ্ধান্তে ভোলাগঞ্জ সড়কের প্রবেশ মুখে অভিযান চালায় যৌথ বাহিনী। জাফলং, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জের বিভিন্ন সড়কেও একের পর এক পাথর বোঝাই ট্রাক থামিয়ে চালানো হয় তল্লাশি। আটকে দেওয়া হয় 1.5 শতাধিক ট্রাক। চালক ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ সহ পাথরের উৎস সম্পর্কে করা হচ্ছে যাচাই বাছাই। লুট হওয়া পাথর ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে জেলা প্রশাসন ও যৌথ বাহিনী। এদিকে ছোট ছোট নৌকা বোঝাই করে ভোলাগঞ্জের পর্যটন এলাকায় পাথর ফেলার কাজ শুরু হয়। এটা তো জাতীয় সম্পদ, এই সম্পদ 18 কোটি মানুষের। যখন চুরি করে অর্ধেক পথ রাস্তা নিয়ে গেছে, তারপর আমাদের প্রশাসন বা আমাদের যারা আছে এরা সজাগ হয়েছে। এদিকে সাদা পাথর এলাকা পরিদর্শন শেষে জেলা প্রশাসক জানান, পাথর লুটপাটে প্রশাসনের কেউ জড়িত থাকলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আমাদের চেকপোস্টের মাধ্যমে 130টার মতো ট্রাক আমরা আটক করেছি, সেগুলো নিয়ে আসা হচ্ছে। এটা পরিমাপ করা হয়নি, এখানে আনা হচ্ছে, এটা এখানেই প্রতিস্থাপন করা হবে। পাথর লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় কোম্পানিগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলমকে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে গত বছর মামলা ছিল, পাথরের মামলা ছিল, পাথর ডিস্টার মেশিন দিয়ে পাথর তোলাই। জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথরের পাথর লুটেরাদের বিরুদ্ধে ও টাঙ্গর হাওরে অপরিকল্পিত পর্যটনে হাওরের পরিবেশ ও প্রকৃতি রক্ষার দাবিতে সুনামগঞ্জ শহরে মানববন্ধন করেছে হাওর ও নদী রক্ষা আন্দোলন নামে পরিবেশবাদী সংগঠন। সাদা পাথরের মতো জিনিস সৃষ্টি করতে পারবো না, এটা প্রকৃতি প্রদত্ত। যদি আমরা রক্ষা করতে না পারি, আমাদের বাংলাদেশের সৌন্দর্য হারাবে। পাথর লুট ঠেকাতে বুধবার রাতে জেলা প্রশাসনের সমন্বয় সভায় 5 সিদ্ধান্ত নেওয়া হয়। কনক আজাদ, সময় সংবাদ। রাজধানীর ডেমরার শারুল এলাকায় শীতলক্ষা নদীর তীরবর্তী আড়ত থেকে উদ্ধার হয়েছে প্রায় 40,000 ঘনফুট সাদা পাথর। তবে অভিযানে কেউ আটক হয়নি। র্যাব 11 জানায়, সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া বিপুল পরিমাণ সাদা পাথর কাঁচপুর সেতুর নিচে শীতলক্ষা নদীর তীরে লোড আনলোড করা হচ্ছে, এমন তথ্যে শুরু হয় নজরদারি। পরে রাত 8টার দিকে অভিযান চালানো হয়। সে সময় নদী তীরবর্তী 7টি পাথরের আড়তে বালুর নিচে লুকানো অবস্থায় উদ্ধার করা হয় প্রায় 40,000 ঘনফুট সাদা পাথর। অধিকাংশ পাথর মেশিনে ক্রাশ করা হয়েছে। আমরা এই জায়গাটার সন্ধান পাই এবং এখানে আসি। এখানে আসার পরে যখন আমরা গোয়েন্দা কার্যক্রম শুরু করি, তারই প্রেক্ষিতে আমরা দেখতে পাই যে এই কোম্পানিগঞ্জের, এই ভোলাগঞ্জের যে সাদা পাথর সাদৃশ কিছু পাথর আমরা কয়েকটা গদিতে এরকম দেখতে পাই এবং সেটা নিয়ে আমাদের কার্যক্রম শুরু করি এবং পরবর্তীতে আমরা জানতে পারি যে এই পাথরগুলো মূলত ওই জায়গা থেকেই এসেছে।
তীব্র স্রোতে মাটি সরে গিয়ে ভাঙন দেখা দিয়েছে তিস্তা সেতু রক্ষা বাঁধে। রংপুরের গঙ্গাচড়ায় সেতুর পাশের ব্লক ধসে পড়ায় ঝুঁকিতে লালমনিরহাট রংপুরের যোগাযোগ সড়ক। এদিকে পদ্মার পানি বেড়ে প্লাবিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল। এরই মধ্যে পানিবন্দী 11,000 পরিবার। ভাঙন দেখা দিয়েছে কুড়িগ্রামের 4টি নদীর 30টি পয়েন্টেও। সরাসরি সেতুরক্ষা বাঁধে আছড়ে পড়ছে তিস্তা নদীর তীব্র স্রোত। এতে নিচের অংশের মাটি সরে গিয়ে ধসে পড়ছে ব্লকগুলো। রংপুরের গঙ্গাচড়ার মহিপুরে তিস্তা সেতুর পশ্চিম পাশের সেতুরক্ষা 900 মিটার বাঁধের প্রায় 60 মিটার জায়গার ব্লক ধসে গিয়ে 70 ফুট গর্তের সৃষ্টি হয়েছে। এতে ভাঙন ঝুঁকিতে রয়েছে লালমনিরহাট রংপুর অঞ্চলের যোগাযোগ সড়ক সহ 3 গ্রামের প্রায় 1200 পরিবার। স্থানীয়দের অভিযোগ, গত দুবারের বন্যায় বাঁধটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এটা ভাঙলে কিছু বহুত পরিবার ধ্বংস হয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ড এখন দেখবে ভাসি চলে গেছে, সেই সময় আসবে, আসি কটা বস্তা ফেলে দেবে। এদিকে পদ্মা নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে 2 উপজেলার 11,000 পরিবার। পদ্মা নদীর পানি বাড়ায় বৃহস্পতিবার সকালে আকস্মিক ভাঙন দেখা দিয়েছে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার কান্দারবাড়ির নদী তীরে। বস্তা মুস্তা হালায় কোনো সহযোগিতা করলো না। বালুকাটার কারণে এটার নদীর গভীরতা বেড়ে যায়, গভীরতা বেড়ে গেলে এটার ফ্লো ডিরেকশনও চেঞ্জ হয়ে যায়। ভাঙন দেখা দিয়েছে কুড়িগ্রামের দুধকুমার, তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র নদীর 30টি পয়েন্টেও। এতে প্রায় শতাধিক ঘরবাড়ি, মসজিদ, ফসলি জমি বিলীন হয়েছে। ভাঙন ঠেকাতে 20টি পয়েন্টে বালু ভর্তি জিও ব্যাগ ফেলেছে পানি উন্নয়ন বোর্ড। ওরাই যে যাবো তারও স্থান নাই, পয়সাও নাই। এখানে নদী ভাঙার জন্য থাকা যাবার লাগছে না, সরকারের কোনো পদক্ষেপ নিতেছে না এখানে। এছাড়া প্রবল জোয়ারে মোংলায় জালছেড়া নদীর বাঁধ ভেঙে প্রায় 700 একর চিংড়ির ক্ষের প্লাবিত হয়েছে। যশোরের শার্শা উপজেলায় ইছামতি নদীর পানিতে প্লাবিত হয়েছে সীমান্ত এলাকার বেশিরভাগ গ্রাম। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। রাজধানীর শেওড়াপাড়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার রাত 1টার দিকে এই ঘটনা ঘটে বলে জানায় পরিবার। নিহতের নাম সৈয়দা ফাহমিদা তাহসিন কেয়া আর স্বামীর নাম শিফাত আলী। কেয়ার বাবা মা জানান, রাতে তাদের মেয়ের জামাই ফোন করে তাদের মেয়ে আত্মহত্যা করেছে বলে জানান। পরে শিফাত তার বন্ধুদের দিয়ে ঢাকা মেডিকেলে পাঠান। এ ঘটনার পর থেকে শিফাত এবং তার বন্ধু ও বাসার কাজের ছেলে মনির পলাতক রয়েছেন। মেয়ের জামাই যে মেন কালপ্রিট শিফাত, সে বলতেছে যে তার শাশুড়িকে ফোন দিছে 1:56 যে আম্মা কেয়া তো সুইসাইড করছে। পরে ওরা রওনা দিচ্ছে, পরে বলছে যে বাসায় আসা দরকার নেই, আপনারা করেন, ঢাকা মেডিকেলে যান। তার যে কেয়ারটেকার ছিল সেও পলাতক হয়ে গেছে এবং তার যে আরও যারা লোকজন ছিল সবাই ওই জায়গা থেকে কোনো মতো সটকে পড়ে এদের হাতে করে দিচ্ছে। এবার ভারী বর্ষণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে ভারতের জম্মু কাশ্মীরে। পাহাড়ি ঢলে অন্তত 32 জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে 98 জনকে। স্থানীয় সময় বৃহস্পতিবার কাশ্মীরের চৌসিটি গ্রামে এই ঘটনা ঘটে। পাহাড়ি ঢলে রাস্তা ধসে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দলের সদস্যরা। সেখানে থাকা পুণ্যার্থীদের সরিয়ে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনকে সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে বুধবার আকস্মিক বন্যা পাহাড়ি ঢল দেখা দেয় হিমাচল প্রদেশে। ক্ষতিগ্রস্ত হয় বহু রাস্তাঘাট, ভেসে যায় ঘরবাড়ি। উদ্ধার অভিযানে যোগ দিয়েছে সেনাবাহিনীর সদস্যরা।